যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, ৫ শিক্ষার্থী নিহত। তেল আবিব সহ মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় পাল্টা আক্রমণ। তেহরানের আবুধাবিতে নিহত ১। ইরান ইসরায়েল সংঘাতে অস্থির মধ্যপ্রাচ্য, বাংলাদেশ থেকে ফ্লাইট স্থগিত ঘোষণা। প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করে নানা নির্দেশনা দূতাবাসের। মানুষের ভাগ্য বদলে ইশতেহার বাস্তবায়নের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। ছুটির দিনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালনের নির্দেশ। এবার ঈদযাত্রা হবে স্বস্তির, বড় মৌসুমে হবে না তেল সারের সংকট। বন্ধ হওয়া শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার, জনকল্যাণে কাজ করার প্রত্যয় মন্ত্রীদের। এবং পাবনায় বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, বাধা দেয় দাদিকেও খুন। ধর্ষক ও আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলার হুঁশিয়ারি মন্ত্রীর। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। ইরানের যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় সহ কয়েকটি এলাকায় বিস্ফোরণ হয়েছে। তবে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে তেহরান। পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। ইসরায়েলের পাশাপাশি আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিতেও আক্রমণ চালানো হয়েছে। আবুধাবিতে নিহত হয়েছেন ১ জন। এর আগে পাল্টা হামলার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করে ইসরায়েল। বন্ধ রাখা হয়েছে আকাশসীমা। স্থানীয় সময় শনিবার সকালে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায় তেহরানে, বেজে ওঠে সাইরেন। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরমাণু শক্তি সংস্থা পারচিন সামরিক কমপ্লেক্সে হামলা চালায় ইসরায়েল। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের সামনেও বিস্ফোরণ হয় বলে জানানো হয়েছে। তবে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন নিরাপদ স্থানে আছেন আয়াতুল্লাহ খামেনি, নিরাপদে আছেন প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকিয়ানও। বন্ধ করা হয়েছে আকাশসীমা। হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। ইসরায়েলের উত্তরাঞ্চলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে দেশের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি। ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবের রিয়াদ, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত সহ পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে বাহরাইন, আবুধাবি ও কাতার সহ বিভিন্ন স্থানে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে ইরানের হামলার পর কাতারে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। ইরানের শাসন ব্যবস্থার হুমকি দূর করে মার্কিন জনগণকে রক্ষাই হামলার লক্ষ্য বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। The armed forces and all of the police, I say tonight that you must lay down your weapons and have complete immunity. গেল কয়েকদিন ধরেই পরমাণু ইস্যুতে দফায় দফায় বৈঠক করে ওয়াশিংটন তেহরান। আলোচনা ভেস্তে গেলে ইরানে হামলার হুমকি দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই হুমকি অবশেষে বাস্তবায়ন করল যুক্তরাষ্ট্র। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানে মার্কিন ইসরায়েল হামলার বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। ইনান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। ইনান, আমরা দুপুরের দিকে যেমনটা জানতে পেরেছিলাম যে ইরান পাল্টা আক্রমণ করতে পারে, ইতিমধ্যে তারা পাল্টা আক্রমণ করেছেও। সেক্ষেত্রে সর্বশেষ কি খবর আছে? আসলে পাল্টা হামলা তো করেছে এবং হতাহতের যে সংখ্যাগুলো এখন কিন্তু আস্তে আস্তে চলে আসছে। সবচেয়ে জানিয়ে রাখি যে ইরানের উত্তর পূর্বাঞ্চলে একটি এলিমেন্টারি স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং সেখানে এখন পর্যন্ত 5 জন নিহতের খবর পাওয়া যাচ্ছে এবং ইসরায়েলেও কিন্তু 1 জন আহত হয়েছে আমরা খবর পাচ্ছি। এর আগে দেখেছি সংযুক্ত আরব আমিরাত আবুধাবিতে আমরা দেখেছি 1 জন নিহতের খবর পেয়েছি। অর্থাৎ মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান যে হামলা চালিয়েছে তার আমরা একটু সবশেষ তথ্যগুলো দর্শকদের জানিয়ে আসতে চাই, তারপর আমরা আলোচনায় ফিরতে পারবো। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যেমনটি বলছিলেন যে পাল্টা হামলা শুরু করেছে ইরান এবং ইরানের সেনাদের অস্ত্র ত্যাগের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সব ক্ষেপণাস্ত্র ও তাদের নৌবাহিনীকে ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প এবং ইরানের শাসন ব্যবস্থার হুমকি দূর করে মার্কিন জনগণকে রক্ষা করায় অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামগ্রিকভাবে আমরা যেমনটি বলছিলাম যে এতদিন আমরা শুনছিলাম যে একটি আলোচনার টেবিলে বসছে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিরা, কিন্তু আলোচনার টেবিলের মধ্যে হঠাৎ করে আমরা এই আজকে হামলার খবর শুনলাম এবং পাল্টা হামলা হচ্ছে। সামগ্রিকভাবে এখন যেদিকে পরিস্থিতি যাচ্ছে সেটি আসলে মোটেই সুখকর নয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যেসব দেশ রয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো আকাশসীমা এর মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি জানেন যে কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এই দেশগুলো
তারা নিন্দা জানাতে শুরু করছে ইরানের বিরুদ্ধে পাল্টা, কারণ যেহেতু ইরান তাদের আকাশসীমা লঙ্ঘন করে, তাদের দাবি ইরান তাদের আকাশসীমা লঙ্ঘন করে তাদের উপর হামলা করছে, যে কারণে আসলে তারা এই হামলার নিন্দা জানাচ্ছে। কিন্তু ইরান মূলত আসলে হামলা করছে তাদের দেশগুলোতে থাকা যে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলোতে লক্ষ্য করে, এবং সবশেষে আমরা জানতে পারছি ঘাঁটিগুলোতে এখন পর্যন্ত বেশ কয়েকজন ক্ষয়ক্ষতির হতাহতের সংখ্যা করা হচ্ছে, যদি এটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে যেমনটি বলছিলাম যে ইসরায়েলে মূলত ইরানের যে ক্ষেপণাস্ত্র সেটি আঘাত হানতে শুরু করছে। সবশেষ কিছুক্ষণ আগে তেল আবিবে মূলত সাইরেন বাজার শব্দ শোনা গেছে এবং বাসিন্দারা তারা বাংকারে আশ্রয় নিয়েছে এবং সেখানেও ক্ষেপণাস্ত্র হামলার খবর আমরা পেয়েছি এখন পর্যন্ত। এছাড়া কিছুক্ষণ আগেও ইরানের উত্তরাঞ্চলে আরও কয়েক দফা বিস্ফোরণের খবর জানিয়েছে গণমাধ্যম, সেখানে এখন পর্যন্ত আসলে হতাহতের খবর জানা যায়নি। অন্যদিকে এই সংঘাতের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশও প্রতিক্রিয়া জানাতে শুরু করছে, বিশেষ করে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলো ইরানের হামলার নিন্দা জানিয়েছে। অন্যদিকে ইউরোপীয় কমিশনের যে প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়ান তিনি বলেছেন এই ধরনের সংঘাত মোটেই কাম্য নয়, তবে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েই মূলত তাদের দায় সারিয়েছেন। অন্যদিকে আমরা ইউকে অর্থাৎ যুক্তরাজ্যও দেখেছি তারা মূলত ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধেই কথা বলেছে, স্বাভাবিকভাবে তাই বলার কথা, কিন্তু এখন পর্যন্ত এই যুদ্ধ বা সংঘাত বন্ধে কার্যকর কোনো উদ্যোগ নেয়ার মতো কোনো আহ্বান এখন পর্যন্ত আসলে কারো পক্ষ থেকে পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে তাই প্রশ্ন ওঠে যে এই সংঘাত আসলে কতদিন ব্যাপী হবে, কারণ এর আগে আমরা গত বছর প্রায় 12 দিনের মতো রক্তক্ষয়ী সংঘাত দেখেছি, যেটি কিনা বিপুল পরিমাণে সংঘাত এবং দুর্ভোগ মানুষের পোহাতে হয়েছে। ধন্যবাদ ইনান। ইরান ইসরায়েল সংঘাতের সর্বশেষ খবর জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওমর ইনান। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানায়। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে গণমাধ্যমে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে হামলার ঘটনায় তাদের মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জেরে আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করছে তেহরান। এদিকে কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস। অন্য প্রসঙ্গ, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। মানুষের ভাগ্য বদলে দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালন ও রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষার নিয়ম মেনে চলার নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। ছুটির দিনে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। সাপ্তাহিক ছুটির দিনে দ্বিতীয় দিনের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:15টায় কার্যালয়ে আসার পর অধীনস্থ দপ্তর প্রধান ও কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে করেন মতবিনিময়। গত নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে উল্লেখ করে এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যে নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেছে তা বাস্তবায়নে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা দরকার। ভোটের হিসাব যদি আমরা করি, বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টোকে সমর্থন দিয়েছে। সেই ম্যানিফেস্টো স্বাভাবিকভাবে আমরা বাস্তবায়ন করব। ম্যানিফেস্টোর মধ্যে আমরা উল্লেখ করেছি এই দেশের সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কিভাবে গড়ে তুলতে চাই, তরুণ সমাজের ক্রীড়া ব্যবস্থা আমরা কিভাবে গড়ে তুলতে চাই, নারীকে এম্পাওয়ার্ড করার জন্য তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে চাই। মানুষ যাতে বেকার না থাকে, যত কম সংখ্যক মানুষ বেকার থাকবে দেশের জন্য ততটা ভালো হবে, মানুষ ততটা স্বাচ্ছন্দ্যে থাকবে। আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে আমরা পালন করতে পারি, নিশ্চয়ই আমরা এই দেশ এবং এই দেশের যারা নাগরিক তাদের আমরা ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম। আমরা দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালন সহ দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তার নিয়ম মেনে চলতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সমাজের সকল ব্যবস্থা, রাষ্ট্রের সকল ব্যবস্থাকে অনেক পিছিয়ে দিয়েছে, অনেক ক্ষেত্রে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, সেটি হচ্ছে দুর্নীতি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই এখানে উপস্থিত যে সকল প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন, আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা ইনশাল্লাহ পাবো। আপনাদের সকল কাছে আমার অনুরোধ থাকবে, আপনার স্ব অবস্থান থেকে যেখানে গোপনীয়তার বিষয় থাকবে সেখানে দয়া করে আপনারা রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে গোপনীয়তা রক্ষা করবেন। সবাইকে নিয়ে দেশের মানুষের ভাগ্য বদলের কাজ করার কথা জানান প্রধানমন্ত্রী। আমরা কঠোরভাবে মেনে চলার চেষ্টা করব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদযাত্রা হবে আরও স্বস্তিদায়ক ও নিরাপদ। বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
বড় মৌসুমে তেল ও সার সংকট ঠেকাতেও ব্যবস্থা নিচ্ছে সরকার। বন্ধ হওয়া শ্রমবাজার খুলতেও কাজ চলছে। বিভিন্ন জেলায় কর্মসূচিতে একথা জানিয়েছেন মন্ত্রীরা। দায়িত্ব বুঝে নেবার পরপরই দেশের উন্নয়নমুখী নানা কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সাপ্তাহিক ছুটির দিনেও দেশের বিভিন্ন স্থানে পরিদর্শন কিংবা সফরে যাচ্ছেন তারা। শনিবার সকালে নারায়ণগঞ্জে নদীবন্দরের নির্মাণাধীন টার্মিনাল ভবন এবং ড্রেজার বেইজ কার্যক্রম পরিদর্শনে গিয়ে এবারে ঈদযাত্রা নিয়ে কথা বলেন সড়ক, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতবার মোটামুটি একটা স্বস্তির যাত্রা হয়েছে, এবার তার চেয়ে আরও বেশি মনোযোগী এবং আরও বেশি আপনার তৎপর থাকবে। এদিকে দিনাজপুরে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, কৃষক যেন চলতি বড় মৌসুমে তেল ও সার সংকটে না পড়ে সেই বিষয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে। কৃষকের যাতে সার এবং সেচ এবং বিদ্যুতের জন্য যাতে সেচের কোনো সমস্যা না হয় এ ব্যাপারে ইনশাআল্লাহ বর্তমান সরকার সচেষ্ট আছে। সিলেটে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউকে সরকার চিঠি দিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্য সহ বন্ধ হওয়া শ্রমবাজার খোলার বিষয়ে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। কঠিন চ্যালেঞ্জ হলেও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সরকার বদ্ধপরিকর বলে জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুর্নীতি নামক ব্যাধিটা আমাদেরকে আঁকড়ে ধরেছিল, সুতরাং এই দেশটাকে দুর্নীতিমুক্ত করা এটা আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ। ইউরোপিয়ান ইউনিয়নকে আমরা আনুষ্ঠানিকভাবে এফটিএর আলোচনা শুরুর জন্য চিঠি দিয়েছি। পর্যায়ক্রমিকভাবে আমরা এফটিএ করার উদ্যোগ নিব। শ্রমবাজার মার্কেট, বিশেষ করে মিডল ইস্ট, সৌদি আরব, মালয়েশিয়া এবং যেসব জায়গায় বন্ধ হয়েছে সেগুলোকে কিভাবে আমরা মার্কেটটাকে আবার সুযোগ করা যায় সেই ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হয়েছে। ঠাকুরগাঁয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে দেশ করতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সময় নষ্ট না করে আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। আমরা কত দ্রুত সামনের দিকে যেতে পারবো সেই বিষয়গুলো আমাদের নজর দেওয়া উচিত। নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল বলেছেন, নদী শাসনের উদ্যোগ নিয়েছে সরকার। এদিকে দখল মুক্ত করে পঞ্চগড়ের সব খাল ও নদী 6 থেকে 7 মাসের মধ্যে পূর্ণ খনন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। পাবনার ঈশ্বরদীতে ঘর থেকে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। বাধা দেয়ায় খুন করা হয়েছে দাদিকেও। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন এলাকাবাসীর। জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়েছে। বাড়ির আঙিনায় পড়ে আছে নিথর দেহ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এই চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলার ভবানীপুর গ্রামে। শুক্রবার রাতে গ্রামে কান্নার শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে গ্রামের লোকজন রাস্তায় গেলেও হঠাৎ থেমে যায় কান্নার শব্দ। পরে নিজ বাড়িতে ফিরে যায় সবাই। শনিবার সকালে স্থানীয়রা জয়নাল খার বাড়িতে গেলে উঠানে তার মা সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। এক পর্যায়ে ঘরের নাতনি জামিলাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশে গমক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাঠের মধ্যে সব যায় দেখা যায় স্বজনদের অভিযোগ, বাধা দেয়ায় দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। আমার সন্তান যেভাবে মারাছে তার থেকে নিষ্পৃত করে যেন ওদেরকে মারে। রক্ত ফলো করে ওখানে দৌড়ে চলে গেল। যাওয়ার পরে ওখানে গিয়ে দেখে যে বিবস্ত্র অবস্থায়, হয়তো হতে পারে ধর্ষণ হতে পারে। জড়িতদের ধরতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের লোকজন যারা কাজ করছে কয়েকটা টিমে, আমরা এটা ডিটেক্ট করে ফেলবো এবং যারা অপরাধী তাদেরকে মূল ঘটনা আপনাদেরকে সামনে অতি শীঘ্রই আমরা উপস্থাপন করব। স্থানীয়রা জানান, বাড়িতে নিহত দাদি ও তার নাতি ছাড়া অন্য কেউ ছিল না। পরিবারে একজন পুরুষ থাকলেও সে তার মেঝো মেয়ের বাড়িতে 3 থেকে 4 দিন আগে বেড়াতে যান। সময় সংবাদ, পাবনা। নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলার মূল হোতা নূর মোহাম্মদ নুরাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে 7 আসামিকে গ্রেফতার করা হলো। সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, গতরাতে গাজীপুর মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি নুরাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ধর্ষণে জড়িত অভিযোগে 4 জন এবং সালিশে বিচারে সহায়তাকারী 3 জনকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও হত্যার মাস্টারমাইন্ড নুরা দায় স্বীকার করেছে। সে ভারতে পালানোর পরিকল্পনা করেছিল বলে জানায় পুলিশ। ধর্ষক ও তার আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর বলেও জানান আইনমন্ত্রী। এ ধরনের অপরাধ যেই করে থাকুক এবং তাদেরকে যদি কেউ শেল্টার দিতে আসে তাদেরকে সহ শিকড় উপড়ে ফেলা হবে। বাংলাদেশের রক্তের সিঁড়ি বেয়ে ফ্যাসিস্টদের পতন ঘটানো হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় মহাসড়কে উঠেছে। সুতরাং আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের সরকার বদ্ধপরিকর এবং সেই পথ ধরে আমরা হেঁটে যাব। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে সিটি কর্পোরেশনে ভেঙে পড়া সেবা কাঠামো সচল হবে। ডেঙ্গু ও জলাবদ্ধতা নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। দুপুরে নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা জানান তিনি। নাগরিকদের কষ্ট লাঘব করার জন্য যেমন কাজ করব, এর পাশাপাশি সামনে আসন্ন যে থ্রেটগুলো রয়েছে, যেটা একটা আমি বললাম যে ডেঙ্গু, এরকম অন্যান্য বিষয় যেমন আবার বর্ষার মৌসুমে আসবে আপনার জলাবদ্ধতা, এই বিষয়গুলো নিরসনে আমরা সবাই একসাথে মিলে একটা টিম হয়ে আমাদের প্রাইম মিনিস্টারের লিডারশিপে আমরা কাজ করে যাব। মধ্যরাত থেকে দেশের 6 অভয় আশ্রমে শুরু হচ্ছে মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা। সরকারের এই সিদ্ধান্তে ইলিশ উৎপাদনের সম্ভাবনা বাড়বে। সরকারি খাদ্য সহায়তার চাল বিতরণ শুরু হলেও ঈদের আগে আয় বন্ধে উদ্বিগ্ন জেলেরা। শেষ সময়ে নদীর বুকে জাল ফেলতে ব্যস্ত জেলেরা। তবে এই দৃশ্য আর দেখা যাবে না আগামী 2 মাস। 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত শুরু হচ্ছে 6 অভয়াশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা। পটুয়াখালী তেঁতুলিয়া নদীসহ বিভিন্ন নদ নদী থেকে এরই মধ্যে জাল ও নৌকা নিয়ে তীরে ফিরতে শুরু করেছেন জেলেরা। তবে রোজার মাসে আয় বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় তারা। এই টাইমে যদি অবরোধ দিয়ে থাকে তাহলে আর হাইডা কেমনে মানুষ চলবে? যে চাল দেয় সরকার, ওতে 2-4 দিনের বেশি যায় না। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরলে জাল জব্দ, জেল জরিমানা সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। যারা আইন মেনে চলবে না তাদের বিরুদ্ধে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে অভিযান পরিচালনা করব এবং মোবাইল কোর্ট পরিচালনা করব। নিষেধাজ্ঞা সফল করতে চাঁদপুরের পদ্মা ও মেঘনার জেলেরাও মাছ ধরা থেকে বিরত রয়েছে। তবে আয়ের পথ বন্ধ থাকায় পরিবারের সদস্যদের নিয়ে কষ্টের দিন কাটছে তাদের। আমরা দুগা জাইলা কাটা সাইল পাই, হ্যাঁ শান্তি মতন পাই না, ঠিক মতন পাই না। চাল লগে মনে করেন এই যদি টাকা পয়সা আম করে দেয় তো আঙুলে আরো ভালো হয়। যদিও নিবন্ধিত জেলেদের জন্য 40 কেজি করে চাল বিতরণ করা হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। সরকারি যে প্রণোদনা 4 মাস প্রতি মাসে 40 কেজি চাল, ওটা তো চলমান থাকবে। অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণার পাশাপাশি জাটকা ক্রয় বিক্রয়, মজুত ও পরিবহনও নিষিদ্ধ করেছে সরকার। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।